Hello guys, how are you? I am fine. Today I have brought a new video about right from a bar. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো right from a bar. From class 6 to class 10 or 11 or honors in any class, there is right from bar compulsory. ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার পর্যন্ত প্রতিটি ক্লাসেই এই রাইট ফ্রম ভার্ব অবশ্যই রয়েছে। আমরা এই রাইট ফ্রম ভার্ব আমরা করতে গিয়ে ভুল করে থাকি। আজকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা অতি সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে চেষ্টা করব যাতে এই রাইট ফ্রম ভার্বগুলো আর আমাদের পরীক্ষায় ভুল না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা আর না বাড়িয়ে চলো আমরা আলোচনায় চলে যাই। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে কি? সঠিক। রাইট মানে সঠিক। ফর্ম মানে কি? রূপ। রাইট মানে কি? সঠিক। ফর্ম মানে রূপ। ভার্ব মানে কি? ক্রিয়া। অর্থাৎ ভার্বের সঠিক রূপের ব্যবহার আমাদের জানতে হবে। উই হ্যাভ টু নো দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব। আমাদের ভার্বের সঠিক রূপের ব্যবহারটি জানতে হবে। করে সে ভুল করে দেওয়া থাকে সেটা আমাদের সঠিক করে দিতে হবে। যেমন দেখো, আমরা 1 নম্বর রুল দিয়ে শুরু করলাম। রুল 1, যে আমাদের যে কিছু দূরত্ব রয়েছে, কিছু পরিমাণ রয়েছে, যেগুলো দেখতে তোমার প্লুরাল মনে হলো সেগুলো সিঙ্গুলার হয়। যেমন দেখো 50 মাইল, 50 মাইল দেখো একটা কি দূরত্ব, এটা কি দূরত্ব, শেষে এস রয়েছে। তোমরা মনে করতে পারো শেষে এস রয়েছে, তাহলে এর পূর্বে অবশ্যই আর হবে। নো, 50 মাইলসের পরে আর হবে না। কেন হবে না? এটা এই জন্যই হবে না, এই যে 50 সংখ্যাটা কি? 50 সংখ্যাটা হলো নির্দিষ্ট। 50 সংখ্যাটা হলো FIFTY, 50 মানে কি? 50। এই সংখ্যাটা কি? নির্দিষ্ট একটা সংখ্যা। এটি হলো সিঙ্গুলার। এটা হলো কি? সিঙ্গুলার। যার জন্য এখানে আমাদের এরপরে কি হবে? ইজ হবে। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। 50 মাইল হলো একটি অনেক বড় একটি দূরত্ব। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখানে পরীক্ষা কি থাকবে? পরীক্ষা দেওয়া থাকবে বি। পরীক্ষা শূন্যস্থান দেওয়া থাকবে বি। পরীক্ষা দেওয়া থাকবে বি, কিন্তু আমাদের কারেক্ট উত্তর হবে কি? ইজ। এন্ড বি বলতে কি বোঝায়? বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বোঝায়। ফর আর ওয়াচিং মাই চ্যানেল প্লিজ নোট ডাউন। যারা আমার এই বক্তব্য বা আমার এই কথা শুনতেছেন তারা সবাই লেখে দয়া করে, কারণ লেখে পরে মনে থাকে বেশি। অনেক শিক্ষার্থী আছে আপনারা দেখতেছেন, লিখতেছেন না, অমনোযোগী, কিন্তু এটা আমার একদম ভালো লাগতেছে না। কারণ 10 বার পড়া, একবার লেখা তাও সমান নয়। অবশ্যই লেখেন। তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখানে পরীক্ষা থাকবে বি দেওয়া, কিন্তু বি বলতে কি আছে এখানে? বি বলতে এখানে আসছে না। বি বলতে কি বুঝি? বি বলতে রয়েছে এম, বি বলতে রয়েছে ইজ, বি বলতে রয়েছে আর, বি বলতে রয়েছে ওয়াজ, বি বলতে রয়েছে ওয়ার। তাহলে আপনারা বলতে পারেন স্যার তাহলে ওয়াজ দিব, ওয়ার দিব। নো, এটা দেওয়া যাবে না। কেন? আমরা দিতে পারি এখানে ইজকে দিতে হবে। কেননা 50 হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর এটি হলো আপনার বাক্যটা হলো কি চিরন্তন সত্য, যে 50 মাইলস অনেক লম্বা দূরত্ব। 100 মাইলের লম্বা দূরত্ব, 200 মাইলের লম্বা দূরত্ব, অনেক দূরত্ব, এটা বেশি। কিন্তু আপনার দেখেন 10 মিটার, 1 মিটার, 500 মিটার, এটা বেশি দূরত্ব নয়। 50 মাইলস অনেক লম্বা দূরত্ব। এর জন্য এখানে চিরন্তন সত্য বলে আমরা জানি যে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো মিন ইউনিভার্সাল ট্রুথ is used always present indefinite tense. Now write down quickly. তারপর দেখেন আমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো যদি একই পরিমাণ বোঝায়, একই পরিমাণ এবং একই সংখ্যা বোঝায়, তারপরেও আমাদের কি হবে? এই ভার্ব সিঙ্গুলারই হবে। 50 মাইলস, তারপরে 50 মাইলস, এটা হলো কি একটা দূরত্ব। এটা কি বোঝাচ্ছে? দূরত্ব। এটা দূরত্ব বোঝায়। যদি এরকম হয় যে সংখ্যা বোঝায়, যদি আপনার সংখ্যা বোঝায়, যেমন দেখেন সংখ্যা বোঝায় যে I have $100, $100। দেখেন 100 মানে কি? 100। 100 মানে কি? 100। 100 মানে কি? 100। 100 মানে কি? 100 মানে 100। 100 মানে কি? 100। $100 এখানে দিলাম, আমরা দিয়ে দিলাম। দেখেন এখানে দিলাম $100 বি মাই ক্যাশ। এখানে তাহলে কি হবে? $100। আপনি মনে করতে পারেন যে দ্য সেন্টেন্স
লুকস লাইক প্লুরাল। এই বাক্যটি দেখতে কি প্লুরাল মনে হচ্ছে, কেন 100 মানে 100, আবার ডলার আছে, আবার কি আছে ডলার আছে, ডলার মানে অনেকগুলো বোঝা যাচ্ছে, তার পরিমাণে বেশি বোঝাচ্ছে, তাহলে এরগুলো বাদ প্লুরাল হবে লো, এরপরে বাদ প্লুরাল হবে না কেন, এই যে এখানে একটা আমাদের নির্দিষ্ট 13 একটা নাম্বার রয়েছে 100, যার জন্য এখানে কি হবে, এই বি এর জায়গায় হবে কি হবে ইজ, $100 ইজ মাই ক্যাশ। এখানে আমরা বলেছিলাম যে ইজ বলতে কি বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়ার, ইজ বলতে কি বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে যে আপনি এম দেন হবে না, আর দেন হবে না, ওয়াজ দিলেও হবে না, কিন্তু হবে ইজ, $100 ইজ মাই ক্যাশ, $100 আমার কি রয়েছে, আমার হাতে আমার ক্যাশ রয়েছে, নোট রয়েছে, টাকা রয়েছে, জমা রয়েছে। তাহলে আপনারা এই নিয়মটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কি বুঝলাম, যে একই দূরত্ব একই পরিমাণ বোঝালে ভাগ সিঙ্গুলার হবে। অর্থাৎ নিয়মটা কি দেখে নিচ্ছি, সুন্দর করে লিখে দিচ্ছি, একই দূরত্ব, তারপরে একই পরিমাণ বোঝালে এরপরে ভাগ হবে কি, ভাগ সিঙ্গুলার হবে। দেখেন তার নিয়মটা কি, একই দূরত্ব একই পরিমাণ বোঝালে ভাগ সিঙ্গুলার হবে। এখানে আমাদের দূরত্ব ছিল একটা দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব, এখানে একই পরিমাণ, এটা 100 জায়গায় কি হতে পারে, 1000 হতে পারে, 100 জায়গায় হতে পারে 2000 হতে পারে, 3000 হতে পারে, এরকম যত সংখ্যাই হোক, যদি এর আগে কি থাকে নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, তাহলে এটা ভাগ সিঙ্গুলার হবে। আবার নির্দিষ্ট এমন না থাকে, যদি এরকম থাকে যেমন যে 100, 1000, দেখেন থাউজেন্ড মানে কি হাজার, তাই না, 100 মানে কি দেখেন শত, তাহলে এরপরে বাদ প্লুরাল হবে, এরপরে বাদ কি হবে, প্লুরাল হবে, ভালো করে খেয়াল করে, এরপরে প্লুরাল হবে। থাউজেন্ড মানে কি হাজার, 100 মানে শত, থাউজেন্ড মানে কি হাজার, 100 মানে শত, এরপরে বাদ কি হবে, প্লুরাল হবে। কিন্তু যদি এর উপরে থাকতো, যদি 1000 যদি থাকতো, যে 100, 200, 300, 1 কোটি, 2 কোটি, তাহলে কি হতো, ভাগ সিঙ্গুলার। আর যখনই হবে কোটি, যখনই হবে কি কোটি, লাখ লক্ষ, শত, তখন এরপরে বাদ প্লুরাল হবে। যেমন থাউজেন্ড পিপুল, তাহলে এখানে কি হবে, থাউজেন্ড, এর আমরা একটা উদাহরণ দিতে পারি যে $100, এখানে বি আছে মাই ক্যাশ, এখানে দেখেন $100, এখানে বি আছে, বি কি হবে, এখানে আর হবে, কেন আর হবে, পার্থক্য কোথায়, এই যে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা এর আগে দেওয়া নাই, নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে শুধু 100 মানে শত, থাউজেন্ড কি হাজার, যদি এরকম থাকতো 100, 1000, তাহলে এখানে বার অবশ্যই কিন্তু ইজ হতো, তাহলে এখানে বারটা হবে কি আর হবে, এখানে বারটা কি হবে, আর হবে, এখানে বারটা আর হলো। তাই বুঝতে পেরেছি আমরা যে এখানে একটু ভিন্নতা হয়েছে, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন টু এক্সাম্পল, যে ইফ ইউ ফাইন্ড সেম ডিস্টেন্স, সেম অ্যামাউন্ট, ইউ উইল ইউজ সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। যদি আপনি একই দূরত্ব একই পরিমাণ দেখতে পান, তাহলে এখানে দিবেন ভার্ব সিঙ্গুলার ইজ দিবেন। আর যদি ইফ ইউ ফাইন্ড plural subject or connect s by s with a noun, you will must use plural form of verb. For example, $100 are my cash and $100 is my cash. 100 before 100 there is a 30 words 1, and before 100 there is no 13 word, so there are used are and there is use. Understand? আমি বললাম যে এখানে নির্দিষ্ট শব্দ হয়েছে 1, যার জন্য এখানে ইজ, আর এখানে নির্দিষ্ট কোনো শব্দ নেই 100 করবে, যার জন্য আর। আমরা নেক্সট নিয়মে চলে গেলাম। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, না বুঝলে ভিডিওটা টেনে অথবা ডিরেক্টলি আপনারা ক্লিক করে দেখতে পারবেন। রুল নাম্বার 2 নম্বর নিয়ম আমরা দেখে যাই। 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করি। সেটা হলো যে দেখেন সিন্স বা ফর, যদি কোন রুল 2 নম্বর 2 সিন্স বা ফর, এই সিন্স বা ফর অর্থ কি? সিন্স বা ফর এই শব্দ দুটি ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোনটায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আমি সকাল থেকে পড়িতেছি, তাহলে কি হবে? সিন্স হবে। I have been reading since morning.
আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। পার্থক্য কোথায়? নির্দিষ্ট সময় বোঝালে সিন, আর ব্যাপক বা যাবত সময় বোঝালে ফর। ব্যাপক বা যাবত সময় বোঝালে ফর। স্ট্রাকচারটা কেমন দেখেন, এটা দেখতেছি, দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা আগে সন্দেহে বলতে পারি যে সকাল থেকে পড়ছি পড়ছে, পড়ছি এক মনে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এটা জেনে হ্যাভ বিন হ্যাজ বিন বসাতেই হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। এটা কেমন হলো সন্দেহ বুঝাই দেন, সেখানে আমি ব্যর্থ করে বোঝাচ্ছি যে সকাল থেকে পড়ছি পড়ছি, পড়ছি এক মনে। আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 1 আওয়ার। ভালো করে উদাহরণ দিয়ে খেয়াল করবেন। আরেকটু উদাহরণ দিচ্ছি দেখেন, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 1 আওয়ার। সেই উদাহরণ যে আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স 1 মর্নিং। দেখেন ভালো করে খেলবে। আমি আজকে রাইট ফ্রম বাদ যারা বুঝেন না কিছুই, আমি আশা রাখি যে তারা এই আমার এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন। কারণ দেখেন এখানে দেখেন সিন্স অফ ফর, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এটা বসে কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বলেছিলাম একটা ছন্দ যে সকাল থেকে পড়ছি বসে, পড়ছি এক মনে, অর্থাৎ এই টেন্সে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যা, বিকাল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এরকম নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকবে। দেয়ার ইজ এ রেফারেন্স অফ সার্টেন পিরিয়ড অফ টাইম। দেখেন আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 1 আওয়ার, এখানে হলো যে এখানে শব্দ আছে যাবত। যাবত, যে আমি একটি বই পড়তেছি 1 ঘন্টা যাবত। ভালো করে খেয়াল করেন, আমি একটি বই পড়তেছি 1 ঘন্টা যাবত। আমি একটি বই পড়তেছি 1 ঘন্টা যাবত। তাহলে দেখেন এখানে ফর হলো কি যাবত আছে ব্যাপক সময়। কোন সময়? 1 ঘন্টা কোন সময়? 24 ঘন্টা। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে। 24 ঘন্টায় এক দিন। কোন সময়টা উল্লেখ নাই। যে সময় উল্লেখ থাকবে না সেক্ষেত্রে ফর মনে থাকবে। অর্থাৎ ফর আর সিন্স আমাদের শিক্ষার্থীরা ভুল করে থাকে। কোথায় ফর হবে? কোথায় যে সময়ের উল্লেখ থাকবে না, যে কোন সময় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে ফর। আর যে সময় উল্লেখ থাকবে সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম নির্দিষ্ট সময় যখন উল্লেখ থাকবে তখন হবে কি সিন্স। যেমন এই সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। দেখেন মর্নিং, সিন্স মর্নিং। এখানে কি আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়েছি। কখন থেকে? সকাল থেকে। তাহলে এই যে নির্দিষ্ট সময়, পিরিয়ড অফ টাইম। তাহলে আমরা কি শিখলাম? যে যদি আপনার নির্দিষ্ট সময় বোঝায়, যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, নির্দিষ্ট সময় বোঝালে সিন্স। আর এই যে ফর ব্যাপক সময় বোঝালে, ব্যাপক সময় অথবা অনির্দিষ্ট, অনির্দিষ্ট সময় বোঝালে ফর। তাহলে এটা ক্লিয়ার আসছে পর থেকে যে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের এই সিন্স ফর নিয়ে সমস্যা হয়, আজকে পর থেকে আর সমস্যা হওয়ার কথা নয়। ব্যাপক সময় বা অনির্দিষ্ট সময় বোঝালে ফর, পিরিয়ড অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝালে সিন্স। এখন আমাদের পরীক্ষায় কিভাবে আসে দেখেন, আমাদের পরীক্ষায় আসবে এই যে এখানে আছে মূল ভার্বটা দেওয়া আছে। এখানে যে মূল ভার্বটা দেওয়া আছে, এই মূল ভার্বটা থাকবে না। এখানে থাকাছে শূন্যস্থান থাকবে রিড থাকলো, রিড। এখানে থাকলো রিড, এখানে থাকলো রিড। তাহলে আমাদের কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। কারণ আই হ্যাভ বিন আছে আর বাকি যে অপশনাল দেখা যায় ফর বা সিন্স একমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হয়। ফর বা সিন্স কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। মূল ভার্ব কি করে দেবো? আইএনজি যোগ করে দেবো। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে আমাদের উত্তরটা কারেক্ট হয়ে যাবে। তারপরে আমরা তৃতীয় নিয়মে যাই, পরের নিয়ম রুলে চলে যাই। Any problem? If you face any problem, please tell me. Any problem? No. Next rule.
Rule number 3. It is called conditional sentence. It is called conditional sentence. Conditional sentence. What is conditional sentence? Write down quickly. When I write, you will write at the same time. যখন আমি লিখবো আপনারা লিখবেন, আর না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি যে আলোচনা করতেছি আশা করি সবাই বুঝতে পারবেন যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশন শব্দ হলো শর্ত। কন্ডিশনালটা কি? শর্ত। কন্ডিশনাল মানে কি? শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তমূলক বাক্য। শর্ত কি? আমরা পাই আমার বন্ধুদেরকে শর্ত দিই, এই দোস্ত তুই আগামী যদি আসস আমি তাহলে যাবো, তুই নার্সিং হোম যাবো না। অর্থাৎ এটা একটা শর্ত। এই শর্তবাচক বাক্য 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের। এটা জিরো কন্ডিশনাল। একটা জিরো কন্ডিশনাল যেটা দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে। দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইট ইজ কল্ড জিরো কন্ডিশনাল। আরেকটি কন্ডিশন হলো ফার্স্ট কন্ডিশনাল, যেটাকে বলা হয় যে প্রথম অংশে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে অংশে ফিউচার ইনডিফিনিট। তারপরে প্রথম অংশে থাকবে পাস্ট ইনডিফিনিট, পরে অংশে থাকবে মোডাল ভার্ব দিয়ে ফার্স্ট কন্ডিশনাল। তারপরে তৃতীয় কন্ডিশনাল যে প্রেজেন্ট পারফেক্ট, তারপর গুড হ্যাভ হবে। আমরা আলোচনা করতেছি প্রথমটা হলো জিরো কন্ডিশনাল। প্রথমটা হলো জিরো কন্ডিশনাল। মানে কি? জিরো কন্ডিশনাল করে নাম দিলাম এটাকে। জিরো কন্ডিশন নাম দেওয়ার অর্থ হলো এখানে কোনো আমাদের নির্দিষ্ট কোনো ওই রকম শর্ত দিয়ে আসবে না, অর্থাৎ কোনো পরবর্তী অংশ হবে। যেমন দেখো ইফ হি কাম, যদি সে আসে, আই মে হেল্প হিম। It is called zero conditional. It is called zero conditional. If he comes, যদি সে আসে, I may help him, আমি তাকে সাহায্য করতে পারি। If he comes, যদি সে আসে, I may help him, আমি তাকে সাহায্য করতে পারি। It is called zero conditional. It is called zero conditional. এখানে দেখেন আপনারা খেয়াল করেন, এটা হলো if, এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব 1, এটা হলো সাবজেক্ট, এটা হলো আপনার মোডাল ভার্ব, এটা হলো মোডাল ভার্ব, তারপর এটা হলো ভার্ব 1, এটা হলো এক্সটেনশন। অর্থাৎ এখানে আমাদের দুইটি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দুইটি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। তারপরে আমরা চলে যাই ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনাল হলো প্রথম অংশ থাকবে ইফ, তারপরে অংশ থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হলো প্রেজেন্ট ইনডিফিনিট আসলে কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? যে কাজ বর্তমানে ঘটে, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যতে, প্রেজেন্ট ইনডিফিনিট তাহাকেই বলে। রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে মূল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। আমি তুমি ছাড়া এই ভুবনে যারা থার্ড পারসন তারা, এইগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। তারপরে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? প্রথমে হবে ইফ, তারপর হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব 1, সাথে হবে এস বা ইএস, তারপর হবে আপনার এক্সটেনশন। আর এখানে হলো ফিউচার স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এটা হলো আমাদের বাক্যের স্ট্রাকচার, যে ইফ সাবজেক্ট ভার্ব এস বি এস, সাবজেক্ট শ্যাল, উইল, ভার্ব 1 প্লাস এক্সটেনশন। পরীক্ষায় আমরা কিভাবে কি করব দেখেন, ইফ হি ওয়ান্টস মানি, যদি সে টাকা চাই, আই শ্যাল গিভ হিম, আমি তাকে দিব। এই যদি খেয়াল করেন, লুক এট দ্য সেন্টেন্স, ইফ হি ওয়ান্টস মানি, যদি সে টাকা চাই, ইফ হি হলো থার্ড পারসন, হিটা কি? থার্ড পারসন। থার্ড পারসন চিনবো কিভাবে? এই যে মূল ভার্বের সাথে এস থাকবে, যখনই মূল ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখনই সেটি থার্ড পারসন হয়ে যাবে। যখনই মূল এস বি এস থাকবে তখন সেটা থার্ড পারসন হয়ে যাবে। আর থার্ড পারসন হয়ে যাওয়ার কারণে যদি ভার্বের শেষে কি থাকে তাহলে এস, অর্থাৎ ভার্বের শেষে লুক এট মি, ভার্বের শেষে কনস্ট্যান্ট থাকে তাহলে এস, আর ভার্বের শেষে ভাওয়েল থাকলে ইএস, ভার্বের শেষে ভাওয়েল থাকলে কি? ইএস। এখন কি দেখেন কনস্ট্যান্ট, এখন কি শব্দটা কি? কনস্ট্যান্ট, যার জন্য এস যুগ হইলো। আর যদি থাকতো এরকম ভার্বের শেষে যদি থাকতো ইফ হি গো, দেখেন গো, ওটা কি ভাওয়েল, ইফ হি গোস হিয়ার, যদি সেখানে যায়, আই শ্যাল
I shall meet him. আমি তার সাথে সাক্ষাৎ করব। এতে খেয়াল করেন যে গো হিয়ার গো ও ইজ বাউল ও হিয়ার ইজ বাউল সো বাউল উই কানেক্ট হিয়ার ইয়েস উইথ দ্য ওয়ার্ডস অফ ও আমরা এই ও বাউল হওয়ার কারণে এর সাথে ইয়েস যোগ করছি আর এখানে কি কনসোনেন্ট হওয়ার কারণে কি যোগ করছি এস যোগ করছি ইট ইজ ভেরি নোটিসেবল সেন্টেন্স ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট যদি ভার্বের শেষে এস থাকে ও টি থাকে বা কোনো কনসোনেন্ট থাকে এস যোগ হবে ভার্বের শেষে বাউল থাকলে ইয়েস যোগ হবে if you find at the last of word consonant you will connect s and if you find at the last of word vowel a e i o u you will connect s understand and next word I shall give him a subject I তারপর হলো shall তারপর verb হলো give action হলো him যদি সে টাকা চায় আমি তাকে টাকা দিব যদি সে সেখানে যায় I shall meet him আমি তার সাথে সাক্ষাৎ করিব এটিকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষা কিভাবে আসবে পরীক্ষায় যে এখানে আপনার আছে ওয়ান এখানে ভার্বের সাথে এস তো থাকবে না অথবা আপনার ভার্বের সাথে হলো অন্য একটা ফর্ম ওয়ান্টেড থাকলো এখানে ফিউচার টেন্স দেওয়া থাকলো তাহলে ব্যাক করে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আসতে হবে অথবা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে এখানে আপনার ব্যাক করে আছে উড দেওয়া আছে তাহলে ব্যাক করে এখানে কি করতে হবে শেল নিয়ে আসতে হবে এখানে আপনার শেল নিয়ে আসতে হবে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে কারণ এটা টাস্ক হয় প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স আপনার কিছু টাস্ক আছে সেগুলোকে মুখস্থ করতে হবে শুধু পড়লেই হবে না অঙ্কের যেমন সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 3 প্লাস বি স্কয়ার এখন এর জায়গায় x আসতে পারে বি এর জায়গায় y আসতে পারে সূত্র কিন্তু ফর্মুলা একই সংখ্যা চেঞ্জ হতে পারে ঠিক পরীক্ষায় একই সেম রূপ এই চাকরিগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে মাই ডিয়ার গাইস হু আর ওয়াচিং মাই চ্যানেল টিল আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা আমার এই চ্যানেলটি এ পর্যন্ত দেখেছো এবং কি বুঝতে পেরেছো তোমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে ইফ ইউ লাইক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং বেল বাটনটি বাজিয়ে দিবে যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম